আমি কাউকে নিজের বিয়ে করানোর জন্য বলিনি, তাছাড়া আমাকে খেতে দেওয়ার জন্য কারোর কাছে হাত জোর করতেও যায়নি। বাবা, আমার এখানে থাকায় যদি দাদার কষ্ট হচ্ছে, তাহলে আমি থাকার জন্য কোনো হোটেলে চলে যাব। হোটেলে থাকার জন্য টাকার প্রয়োজন হয় ম্যাডাম। তোর কাছে যখন টাকা নেই, তাহলে হোটেলে গিয়ে থাকবি কিভাবে? 1 টাকা উপার্জন করার ক্ষমতা নেই, শুধু বড় বড় কথা বলতে শিখেছিস। অজয়, তুই একটা কথা ভুলে যাচ্ছিস যে রিঙ্কি তোর বোন এবং আমার মেয়ে। তাকে উল্টোপাল্টা কথা বলার অধিকার তোর নেই। বাহ, এদের পেছনে টাকা খরচ করার জন্য সবার আগে আমার কথা মনে পড়ে। আর যখন রাগারাগি করছি, তখন আমাকে বলছো এদের উপর আমার রাগারাগি করার অধিকার নেই। তোমরা আমার সঙ্গে সৎ ছেলের মতো ব্যবহার করো কেন বাবা? অজয়, এসব তুই কি বলছিস? নিজের বাবার সঙ্গে একটু ভালোভাবে কথা বল। আমি একদম ঠিক বলছি মা। আমি মাসে 20,000 টাকা ইনকাম করি এবং সুরেশ মাত্র 8,000 টাকা ইনকাম করে, কিন্তু তারপরেও বাবা সব সময় সুরেশের নাম করতে থাকে। সুরেশ 8,000 টাকা ইনকাম করে, কিন্তু তার মধ্যে থেকে 7,000 টাকা বাড়িতে দিয়ে দেয়, নিজের কাছে মাত্র 1,000 টাকা রাখে। কিন্তু তুই 20,000 টাকা ইনকাম করার পরেও 10,000 টাকা বাড়িতে দিস। এটাই তোদের মধ্যে পার্থক্য। আমরা যদি সুরেশকে তোর মতো পড়াশোনা করাতাম, তাহলে সেও বড় অফিসার হয়ে যেত, অনেক টাকা ইনকাম করত। সুরেশকে পড়াশোনার জন্য আমি কি তোমাদের বারণ করেছিলাম? না, কেউ বারণ করেনি অজয়। সেই সময় তোর বাবার কাছে এত টাকা ছিল না যে সুরেশকে পড়াতে পারবে। তাই তোর কলেজের পড়াশোনা চালু রাখার জন্যই তোর বাবা সুরেশকে গাড়ির গ্যারেজে কাজ করতে পাঠিয়ে দিল। সুরেশ তোর বাবার মুখের উপর কোনো কথা না বলেই কাজ করতে চলে যায়। আমার সুরেশের সঙ্গে কোনো দিনের তুলনা হবে না পার্বতী। শোনো পার্বতী, অজয় তোমাকে যে 5,000 টাকা দিয়েছে, ওটা তাকে ফিরিয়ে দাও। তার টাকা নেবার কোনো প্রয়োজন নেই। তাকে জন্ম দিয়ে আমরা যে পাপ করেছি, সেই পাপের প্রায়শ্চিত্ত হিসেবে আমরা বিনা টাকা নিয়ে তাকে খাবার খাওয়াবো। আমি সেরকম নির্লজ্জ ছেলে নয় যে বসে বসে তোমাদের টাকায় খাবো। তাছাড়া তোমাদের বেকার খরচের জন্য নিজের পকেট থেকে কোনো টাকাও দেব না। তোমরা আর আমাকে বোকা বানাতে পারবে না। মিস্টার অজয়, তুমি ভুলে যাচ্ছ তুমি কার সঙ্গে কথা বলছো। আমি সেই লোকটার সঙ্গে কথা বলছি যেই লোকটার কোনো সামর্থ্য নেই। সে নিজের ছেলে মেয়েদের সমস্যার সমাধান করতে পারে না। আমি এরকমই একটা দুর্বল এবং বুড়ো লোকের সঙ্গে কথা বলছি। এই বুড়ো লোকটা তোকে ছোট থেকে বড় করেছে, এসবের পরেও তুই লোকটাকে চিনতে পারছিস না? না, আমি লোকটাকে চিনি না। এই বুড়ো লোকটাই তোকে 30,000 টাকা দিয়ে চাকরিতে লাগিয়েছিল এবং অ্যাক্সিডেন্টের পর নিজের রক্ত দিয়ে তোর প্রাণ বাঁচিয়েছিল। তোর মতো নির্লজ্জ ছেলে আমি কোনোদিন দেখিনি। বেরিয়ে যাই বাড়ি থেকে। মিস্টার মদন বাবু, তুমি নিজের মেয়ের বিয়ে দেওয়ার জন্য আমার থেকে যে 1 লাখ টাকা নিয়েছিলে, যতদিন সেই টাকা সুদ সহ আমাকে ফিরিয়ে দেবে না, ততদিন আমি এই বাড়ি ছেড়ে কোথাও যাব না। অজয়, নিজের বাবার নাম ধরে ডাকতে তোর একটু লজ্জা করলো না? তোর কি মাথা খারাপ হয়ে গেছে? ওকে আর কিছু বলো না পার্বতী। আজ এই বাড়িতে আমি একটা দাগ কেটে দিচ্ছি। এই দাগ পার করে আমার ছেলে বউ কোনোদিন ওই দিকে যাবে না। আর তুমিও কোনোদিন দাগের এই দিকে আসার চেষ্টা করবে না অজয়। রইল তোমার 1 লাখ টাকা। আমি 1 বছরের মধ্যে সুদ সহ টাকা ফিরিয়ে দেব। তারপর তুমি এই বাড়ি ছেড়ে চলে যাবে। আর একটা কথা, যদি এই 1 বছরের মধ্যে আমি মারা যাই, তারপরেও তুমি আমাকে দেখতে আসবে না। এরপর মদন বাবু নিজের বাড়ি এবং বাগানের মাঝ বরাবর একটি লাল দাগ কেটে দেয়। এভাবেই দেখতে দেখতে কয়েকদিন কেটে যায়। অপরদিকে কাজল নিজের মায়ের বাড়িতে থেকে একটি ফুটফুটে পুত্র সন্তানের জন্ম দেয়। এরকমই একদিন মদন বাবুর বাড়িতে। পার্বতী, আজ আমি অফিসে গিয়ে রিটায়ারমেন্ট নিয়ে নিয়েছি। কিন্তু তোমার চাকরির তো আরো 5 বছর বাকি ছিল। এত তাড়াতাড়ি নিজেকে রিটায়ার করে দিলে কেন? কারণ রিটায়ারমেন্ট নিলে তবেই পিএফ এর টাকাগুলো পাওয়া যাবে। সেই টাকা নিয়ে আমি তোমার বড় ছেলের ঋণ শোধ করব। তাছাড়া আমি একটা দোকানে সকাল থেকে রাত পর্যন্ত কাজ করার কথা বলে এসেছি। সেখান থেকে যা টাকা ইনকাম হবে, সেটাও তোমার ছেলের টাকা দিতে কাজে লাগবে। বাবা, তোমাকে এত কিছু করতে হবে না। আমি দিনরাত পরিশ্রম করে দাদার সব টাকা মিটিয়ে দেব। তুমি কি আমার উপর বিশ্বাস করো না? আমি নিজের থেকেও বেশি তোর উপর বিশ্বাস করি সুরেশ, কিন্তু এটা আমার যুদ্ধ, তাই আমি নিজেই লড়াই করব। আমি কারোর উপর বোঝা হতে চাই না। কিন্তু এই বয়সে এত পরিশ্রম করলে তোমার শরীর খারাপ হয়ে যেতে পারে। এটা তোমার জন্য ঠিক হবে না। কি আর হবে, খুব বেশি এটাই হবে যে আমি মারা যাব। কিন্তু সেটা হলেও তোমাদের জন্য অনেক ভালো হবে, কারণ আমার নামে যে ইন্স্যুরেন্স আছে
আমি মারা যাওয়ার পর সেই টাকা তোমরা পেয়ে যাবে। এই বলে মদন বাবু সেখান থেকে চলে যায়। কয়েকদিন পর কাজল নিজের ছেলেকে নিয়ে মায়ের বাড়ি থেকে ফিরে আসে। কাজল এবং অজয় বাড়ির বাগানে এসে দাঁড়ায়। এ কি, বাবা মা আর বাড়ির সকলে বাইরে আসেনি কেন? তুমি তাদেরকে জানাওনি যে আজ আমি ফিরে আসব? বাড়ির ভেতরে যাওয়ার আগে বাচ্চার নজর নামিয়ে কালো টিকা লাগাতে হবে, আর আমাদের বাগানে লাল দাগ গিয়ে কাটলো। তুমি বাড়ির ভেতরে চলো, আমি তোমাকে সব বুঝিয়ে দেব। এরপর কাজল নিজের শিশুকে নিয়ে বাড়ির ভেতরে যায়, কিন্তু বাড়ির ভেতরে গিয়েও সেই লাল দাগ দেখতে পেয়ে অবাক হয়ে যায়। বাড়ির বাকি সদস্য লাল দাগের অপর প্রান্তে দাঁড়িয়ে কাজলের শিশুকে দেখতে শুরু করে। তারা কেউ কাজলের সঙ্গে কথা বলে না এবং কিছু সময় শিশুকে দেখার পর নিজের নিজের ঘরে চলে যায়। এই সব দেখে কাজল খুব কষ্ট পায় এবং নিজের রুমে গিয়ে অজয়কে বলে, সবার কি হয়েছে অজয়? কেউ আমার সঙ্গে কথা বলছে না কেন? তাছাড়া কেউ আমাদের সন্তানকে কোলেও নেয়নি। কি হয়েছে অজয়? এরপর অজয় কাজলকে সমস্ত কথা জানায়। সবকিছু শোনার পর কাজল অনেক দুঃখী হয়ে যায়। এরপর সেদিন রাতের বেলা পার্বতী দেবী এবং মদন বাবু যখন ঘুমিয়েছিল, এমন সময় এক শিশুর কান্নার আওয়াজে পার্বতী দেবীর ঘুম ভেঙে যায়। আরে, বাচ্চা এত কান্নাকাটি করছে কেন? একবার গিয়ে দেখা দরকার। এই বলে পার্বতী দেবী রুম থেকে বাইরে যাচ্ছিল, এমন সময় মদন বাবু তাকে আটকে নেয়। কোথায় যাচ্ছ পার্বতী? বাচ্চাটা খুব কান্নাকাটি করছে, আমি তাকে দেখতে যাচ্ছি। তোমাকে সেখানে যেতে হবে না পার্বতী, এটা ওদের বাচ্চা, তাদেরকে সামলাতে দাও। তুমি চুপচাপ ঘুমিয়ে পড়ো। কি হলো, দাঁড়িয়ে আছো কেন? ঘুমিয়ে পড়ো। স্বামীর কথা শুনে পার্বতী দেবী দুঃখী হয় এবং বিছানায় গিয়ে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে কাজল যখন বাগানে জল দিচ্ছিল, এমন সময় দাগের অপর প্রান্তে দাঁড়িয়ে তার শাশুড়ি বলে, তোমার বাচ্চাটা কাল সারা রাত কান্নাকাটি করছিল, বাচ্চার ভালোভাবে যত্ন করতে পারো না? এখন আগের মতো নাক ডেকে ঘুমালে চলবে না, ভালো করে বাচ্চার দেখাশোনা করতে হবে। কিন্তু মা, কিভাবে বাচ্চাদের দেখাশোনা করতে হয় আমি তো ভালো করে জানি না। আমার যদি অনেকগুলো বাচ্চা থাকতো তাহলে বুঝতে পারতাম। এটা আমার প্রথম সন্তান, তাই ওসব আমার জানা নেই। তাছাড়া আমাদের বাড়িতে এতজন লোক রয়েছে, তারা কি করছিল? তারা কি বাচ্চাটার একটু খেয়াল রাখতে পারে না? আমি একা কত কিছু করব। হয়তো আমার শিশুর কপালে কান্নাকাটি ছাড়া আর কিছুই নেই। কাজলের এরকম কথায় পার্বতীর অনেক খারাপ লাগে এবং পার্বতী সেখান থেকে চলে যায়। এরপর বিকেল বেলায় পার্বতী তাদের এক প্রতিবেশী রাধিকার হাত করে কাজলের কাছে একটি ওষুধ পাঠায়। রাধিকা, তুমি আমার ভালো বান্ধবী, তোমাকে আমার একটা কাজ করতে হবে। আরে বলো না, কি কাজ? এই ওষুধটা আমার বৌমা কাজলকে দিয়ে দাও, কিন্তু তাকে বলবে না যে আমি দিয়েছি। তাকে বলে দিও এই ওষুধটা তার শিশুকে খাওয়ালে রাতে কান্নাকাটি আর করবে না, আর বাচ্চা খুব ভালোভাবে ঘুমাতে পারবে। এইসব কি পার্বতী? তুমি তো নিজেও চাইলে তাকে ওষুধটা দিয়ে দিতে পারতে। আসলে আমাদের পরিবারে একটু সমস্যা চলছে, আমি পরে তোমাকে এইসব ব্যাপারে বলবো। এখন তুমি ওষুধটা তাকে দিয়ে দাও। পার্বতীর কথা মতো রাধিকা ওষুধ নিয়ে কাজলের কাছে যায়। বৌমা, শুনলাম তোমার ছেলে রাতে নাকি খুব কান্নাকাটি করে। এই ওষুধটা তাকে খাইয়ে দিও, তাহলে সে খুব ভালোভাবে ঘুমাতে পারবে। কিন্তু কাকিমা, কে দিল এই ওষুধ? আরে না না, কেউ দেয়নি, আমি নিজের থাকতেই নিয়ে এসেছি। সে আপনি যাই বলেন, আমি কিন্তু বুঝতে পেরে গেছি যে এটা কার কাজ। ঠিক আছে, ওষুধটা দিয়ে দিন, শাশুড়ি মাকে গিয়ে ধন্যবাদটাও জানিয়ে দেবেন। আচ্ছা কাকিমা, আমি লক্ষ্য করছি রিঙ্কি অনেকদিন থেকেই এখানে আছে, কোনো সমস্যা হয়নি তো? কি আর বলবো বৌমা, রিঙ্কি তার শ্বশুর বাড়িতে ঝগড়া করে এখানে চলে এসেছে আর শ্বশুর বাড়ি যেতে চাইছে না। আচ্ছা, এই ব্যাপার। আচ্ছা ঠিক আছে বৌমা, এবার আমি যাই, পরে আবার একদিন এসে দেখা করে যাব। এরপর রাধিকা সেখান থেকে চলে যাওয়ার পর কাজল বাড়ি থেকে বেরিয়ে পড়ে এবং চৌধুরী বাড়িতে আসে। আরে কাজল, তুমি? এসো এসো। আরে রামু, তুমি তাড়াতাড়ি চা আর জলখাবারের ব্যবস্থা করো। কাজল, কোনো বিশেষ কারণে আসা হয়েছে? আন্টি, আমি রিঙ্কির ব্যাপারে কথা বলতে এসেছি। রিঙ্কি এখন আপনাদের বৌমা, কিন্তু সে নিজের মায়ের বাড়িতে রয়েছে কেন? এটা তো ঠিক কথা নয়। এটার জন্য আপনাদের অনেক বদনাম হচ্ছে।
এতে আমি কি করব কাজল? রিঙ্কি নিজের ইচ্ছেতেই বাড়ি ছেড়ে চলে গেছে। আমি জানি রিঙ্কি ভুল করেছে, কিন্তু আমরা তো চাইলে তাকে তার ভুল বুঝিয়ে দিয়ে আবার সবকিছু ঠিক করে দিতে পারবো। কিন্তু সেটা কি করে হবে? আমার কাছে একটা খুব ভালো আইডিয়া আছে আন্টি। এরপর কাজল নিজের প্ল্যানের ব্যাপারে বিক্রমের মাকে জানায়। যদি এরকমটা করলে আমার বৌমা বাড়ি ফিরে আসে আর সবকিছু ভালো হয়ে যায়, তাহলে আমি রাজি আছি। তুমি চিন্তা করো না, আমি প্ল্যান মতো সবকিছু করব। আমি কালকেই তোমাদের বাড়ি যাব। থ্যাংক ইউ ভেরি মাচ আন্টি। সত্যি তোমার মতো বৌমা যেন সকলে পায়। তুমি সবার কত ভালো খেয়াল রাখো। আমি আশীর্বাদ করব তুমি যেন সব সময় সুখে থাকো। এরপর কাজল সেখান থেকে চলে যাওয়ার পর কমলা নিজের ছেলের কাছে যায়। বিক্রম, তোকে আমার একটা কাজ করতে হবে। কিরকম কাজ মা? আমি তোকে আর রিঙ্কিকে আবার এক করে দিতে চাই। তুই এবার এই ডিভোর্স পেপার সই করে দে। এসব তুমি কি বলছো মা? তুমি এইমাত্র বললে আমাকে এবং রিঙ্কিকে আবার এক করে দিতে চাও এবং তারপরেই ডিভোর্স পেপারে সই করতে বলছো। এটাই তো আমাদের প্ল্যান। এই ডিভোর্স পেপারের জন্যই তোর অহংকারী বউ একটু জব্দ হবে। এবার তাড়াতাড়ি সইটা করে দে। এরপর বিক্রম নিজের মায়ের কথা মতো ডিভোর্স পেপারে সই করে দেয়। পরের দিন সকালে বিক্রমের মা ডিভোর্স পেপার নিয়ে মদন বাবুর বাড়িতে পৌঁছায়। আরে দিদি, আপনি আসুন আসুন। আমি এখানে বসার জন্য আসিনি, আপনি রিঙ্কিকে ডেকে দিন। আচ্ছা ঠিক আছে, আমি তাকে ডেকে দিচ্ছি। রিঙ্কি, রিঙ্কি, তাড়াতাড়ি এখানে আয়। পার্বতী দেবী অনেক ডাকাডাকি করার পর রিঙ্কি সেখানে আসে। রিঙ্কি নিজের শাশুড়িকে সামনে দেখতে পেয়ে প্রচন্ড রেগে যায়। আপনি এখানে কি করতে এসেছেন? আমি আপনার সঙ্গে কোনো রকম কথা বলতে চাই না। আপনি নিজের ছেলেকে এখানে পাঠান, আমি তার সঙ্গে কথা বলবো। কয়েকটা সিদ্ধান্ত নেওয়া হবে, তারপর আমি সেই বাড়িতে ফিরবো। আমি তোমাকে এখান থেকে নিয়ে যাওয়ার জন্য আসিনি রিঙ্কি। যা সিদ্ধান্ত নেওয়ার আমরা নিয়ে নিয়েছি। এই নাও ডিভোর্স পেপার, বিক্রম সই করে দিয়েছে। এবার তুমিও সইটা করে দাও, তারপর তোমরা দুজনে স্বাধীন হয়ে যাবে। ঠিক আছে, বিক্রম যখন সই করেই দিয়েছে তাহলে আমিও সই করে দেব। আমাকে পেপারটা দিন। এরপর রিঙ্কি তার শাশুড়ির কাছ থেকে ডিভোর্স পেপার নিয়ে তাতে সই করে ফেরত দিয়ে দেয়। ভালোই হয়েছে তুমি ডিভোর্স পেপারে সই করে দিলে। এবার তুমি নিজের ইচ্ছে মতো জীবন কাটাতে পারবে। আর হ্যাঁ, আর একটা কথা বলা বাকি আছে। এই নাও বিক্রমের বিয়ের কার্ড। এই মাসের 25 তারিখে আমার বান্ধবীর মেয়ের সঙ্গে তার বিয়ে হচ্ছে। তোমার ইচ্ছে থাকলে বিয়েতে যেতে পারো। জিসিটি হোটেলে তার বিয়ে হবে। কমলা দেবী এই বলে রিঙ্কির হাতে বিয়ের কার্ড দিয়ে সেখান থেকে চলে যায়। বিক্রমের বিয়ের কথা শুনে রিঙ্কি অনেক দুঃখী হয়ে পড়ে। এরপর সেদিন বিকেল বেলায় পার্বতী যখন হলরুমে বসেছিল, এমন সময় কাজল লাল দাগের অপর প্রান্ত থেকে বলে, মা, আজ আমার শরীরটা খুব খারাপ লাগছে। আমি বাচ্চার দেখাশোনা পর্যন্ত করতে পারছি না। তাকে খাওয়াচ্ছিলাম, কিন্তু সে কিছু খেতেও চাইছে না, শুধু কান্নাকাটি করে যাচ্ছে। কি করব কিছু বুঝতে পারছি না। হয়তো বাচ্চার দুধের দাঁত বড় হয়ে গেছে, তার দাঁত বসাতে হবে। কিন্তু এখন আমি কি করব? এই লাল দাগ পার করা বারণ আছে, কিন্তু এই সময় কাজলের কাছে না গেলে তার বিপদও হতে পারে। পার্বতী এসব কথা ভাবতে ভাবতে দাগের অপর প্রান্তে চলে যায় এবং কাজলকে ধরে তার রুম পর্যন্ত নিয়ে যায়। এরপর পার্বতী তার বৌমাকে ওষুধ খাইয়ে দেয় এবং শিশুর দুধের দাঁত বসিয়ে দেয়। কিছু সময় পর কাজল সুস্থ হয়ে ওঠে। বাচ্চাটা খুব সুন্দর হয়েছে বৌমা। আচ্ছা ঠিক আছে, এবার আমি যাই। আমাকে দাগের এই প্রান্তে কেউ দেখে নিলে অনেক বড় বিপদ হয়ে যাবে। পার্বতী এই বলে কাজলের রুম থেকে বেরিয়ে আসে। পার্বতীকে দাগের অপর প্রান্তে দেখতে পেয়ে মদন বাবু প্রচন্ড রেগে যায়। পার্বতী, আজ তুমি প্রমাণ করে দিলে তোমার কাছে আমার থেকে তোমার ছেলের গুরুত্ব অনেক বেশি। এই লাল দাগ পার করে তুমি আমাকে অপর করে দিয়েছো। তোমার মতো মহিলার জন্য তাদের স্বামীর কোনো মূল্য থাকে না। তুমি রাগ করো না, আগে আমার কথাটা শোনো। আমি তোমার কোনো কথা শুনবো না পার্বতী। আজ থেকে তুমি আমার জন্য মরে গেছো। আমার সঙ্গে কোনোদিন কথা বলার চেষ্টা করবে না তুমি। মদন বাবু এই বলে সেখান থেকে চলে যায়। এভাবেই কয়েক দিন কেটে যায় এবং দেখতে দেখতে 25 তারিখ চলে আসে।
পার্বতী যখন রান্নাঘরে ছিল এমন সময় রিঙ্কি তার কাছে আসে। আরে রিঙ্কি, তুই রান্নাঘরে এসেছিস কেন? তোর জন্য চা করে দেব? না মা, চা খাবো না। মা, আজ 25 তারিখ। তাতে কি হয়েছে? আজ কারোর জন্মদিন নাকি? না মা, কারোর জন্মদিন নয়, আজ বিক্রমের বিয়ে। আচ্ছা, কিন্তু তাতে কি হয়েছে? তোর আর বিক্রমের ডিভোর্স হয়ে গেছে, তাই এবার সে যা ইচ্ছে করুক, আমাদের তাতে কি? কিন্তু মা, আমি বিক্রমকে অনেক ভালোবাসি। আমি নিজের ভুল বুঝতে পেরেছি। আমি এখনই গিয়ে বিক্রম আর তার বাবা মায়ের কাছে ক্ষমা চেয়ে নেব। আমার বিশ্বাস তারা আমাকে ক্ষমা করে দেবে। আচ্ছা ঠিক আছে, যা তাহলে। এরপর রিঙ্কি বাড়ি থেকে বেরিয়ে পড়ে এবং জিসিটি হোটেলে পৌঁছায়। রিঙ্কি সেখানে গিয়ে দেখে হোটেল একেবারে খালি এবং বিক্রমের মা একটি চেয়ারে বসে রয়েছে। এসো রিঙ্কি, এসো, আমি তোমার জন্যই অপেক্ষা করছি। মা, তাহলে কি বিক্রমের বিয়ে হয়ে গেছে? বিয়ে? কার বিয়ে হবে? বিক্রমের বিয়ে। আপনি তো বলেছিলেন যে বিক্রমের দ্বিতীয় বিয়ে দেবেন। আপনি আমাকে বিয়ের কার্ডও দিয়েছিলেন। আরে, ও তো তোমাকে দেওয়ার জন্য মাত্র একখানা কার্ড বানিয়েছিলাম। এই একটা কার্ড বানাতে গিয়ে আমার 500 টাকা খরচ হয়ে গেছে। তার মানে এসব মিথ্যে ছিল? কিন্তু সেই ডিভোর্স পেপার? এসব একটা নাটক ছিল রিঙ্কি। তুমি আগেও বিক্রমের স্ত্রী ছিলে আর এখনো তাই আছো। তুমি এখনো আমারই বৌমা। আপনি এসব নাটক কেন করলেন মা? আমি এজন্যই করেছি যাতে তুমি আর বিক্রম আবার এক হয়ে যাও আর সুখে শান্তিতে নিজেদের জীবন কাটাতে পারো। আমি কোনোদিনও তোমাদেরকে আলাদা হতে দেব না বৌমা। তাছাড়া তোমাদের দুজনকে এক করতে তোমার বৌদি কাজলও অনেক সাহায্য করেছে। আমাকে ক্ষমা করে দিন মা, আমি আপনাকে অনেক উল্টোপাল্টা কথা বলেছি। এবার আমি নিজের ভুল বুঝতে পেরে গেছি। আমাকে ক্ষমা করে দিন মা। ওসব কথা আমি অনেক আগেই ভুলে গেছি বৌমা। এবার বাড়ি চলো, বিক্রম তোমার জন্য অপেক্ষা করছে। কাল আমরা কাজলের সঙ্গে দেখা করতে তোমাদের বাড়িতে যাব। এই খুশির খবর তাকেও জানানো দরকার। অপরদিকে কাজলদের বাড়িতে কাজল যখন নিজের বাচ্চাকে কোলে নিয়ে বসেছিল এমন সময় অজয় হাতে একটি কাগজ নিয়ে সেখানে আসে। এসব কি কাজল? এই মাসে দোকান থেকে 15,000 টাকার জিনিস এসেছে কেন? আগে যখন সকলে একসঙ্গে থাকতাম তখন কত বিল হতো? আগে দোকানের বিল 8,000 টাকা থাকতো। আগে অতজন ছিলাম, তার জন্য মাত্র 8,000 টাকা, আর এখন মাত্র দুজনের জন্য 15,000 কিভাবে? তুমি কি মনে করো আমি শুধু শুধু টাকা নষ্ট করি? তুমি দিনে 3 বার ওষুধ খাও। ওষুধের দাম ধীরে ধীরে বাড়ছে। ওষুধ না খেলে তুমি অসুস্থ হয়ে পড়বে। দোকান থেকে যত বিল এসেছে তার বেশিরভাগ তোমার ওষুধের জন্য খরচ হয়েছে। এসব তুমি কি বলছো? আমি একদম ঠিকই বলছি। আগে যখন সবাই একসঙ্গে থাকতাম তখনও তোমার জন্য সব থেকে বেশি টাকা খরচ হতো, কিন্তু মা সকলের টাকা এক জায়গায় করে যেমন তেমন করে ম্যানেজ করে দিত। তুমি আলাদা হয়ে ভালো করার পরিবর্তে আরো খারাপ করেছো। তুমি যদি বুদ্ধিমান হতে তাহলে কোনোদিনও সংসার আলাদা করতে না। তোমার জন্য আমাদের বাড়িতেই লাল দাগ করে দেওয়া হয়েছে। অজয় চুপ করে কাজলের কথা শুনতে থাকে। তার কথা শোনার পর অজয়ের খুব খারাপ লাগে। তবে দেখতে গেলে যা হয়েছে ভালোই হয়েছে। বাবা তো তোমাকে পরিষ্কার বলেই দিয়েছে সে মারা যাওয়ার পর তুমি তার কাছেও যাবে না আর তার অন্তিম সংস্কারও করবে না। বাবার অন্তিম সংস্কার করতে গেলে তোমার কিছু টাকাও খরচ হয়ে যেত। আমার খুব খারাপ লাগছে কাজল, তুমি এভাবে বলা বন্ধ করো। আমি তোমাকে তোমার ভুল বোঝানোর চেষ্টা করছি অজয়। তুমি অনেক বড় ভুল করেছো। তোমার জন্য এই বাড়িতে ভাগাভাগি হয়ে গেছে। তুমি খুব বড় ভুল করেছো অজয়। কাজলের কথা শুনে অজয় নিজের ভুল বুঝতে পারে। অজয় কাজলের সামনে দুঃখী হয়ে দাঁড়িয়েছিল। এমন সময় দাগের অপর প্রান্ত থেকে মদন বাবু ডাক দিতে শুরু করে। মদন বাবুর আওয়াজ শুনে বাড়ির সকলে নিজের নিজের রুম থেকে বেরিয়ে আসে। মিস্টার অজয়, এই নাও তোমার টাকা। সুদ সহ 1,20,000 টাকা দিচ্ছি। আমি তোমার থেকে 1 বছরের সময় চেয়েছিলাম, কিন্তু তার আগেই তোমার টাকা দিয়ে দিচ্ছি। এবার শর্ত অনুসারে তুমি আমার বাড়ি খালি করে দাও। আমার টাকা চাই না বাবা, তোমরা আমাকে ক্ষমা করে দাও। আমি নিজের ভুল বুঝতে পেরেছি। কি বললে? বাবা? তুমি কাকে বাবা বলছো? যেদিন তুমি আমার কাছে হিসাব চেয়েছিলে এবং আমার নাম ধরে ডেকেছিলে সেই দিনই তুমি আমার কাছে পর হয়ে গিয়েছিলে। আমি নিজের বাড়িতে অজানা মানুষকে থাকতে দেব না। নিজের টাকা নিয়ে আমার বাড়ি থেকে বেরিয়ে যাও। আমরা কোথায় যাব বাবা? এই বাড়ি ছেড়ে বেরিয়ে গেলে আমরা কোথায় থাকবো? আপনি নিজের ছেলেকে শাস্তি দিতে গিয়ে নিজের বৌমা আর নাতিকেও শাস্তি দিচ্ছেন।
আমি মানছি আপনার ছেলে ভুল করেছে, কিন্তু তার জন্য আপনি আমাদেরকে শাস্তি দিচ্ছেন কেন? বাচ্চাকে নিয়ে যখন আমি বাড়িতে এসেছিলাম, ভেবেছিলাম সবাই এসে তাকে কোলে নিয়ে আদর করবে, কিন্তু আপনারা কেউ এলেন না। সবাই অচেনাদের মতো দূরে দাঁড়িয়েছিলেন। সেদিন যখন আমার শরীর খারাপ হয়েছিল, মা আমার সাহায্য করার জন্য এসেছিলেন। তারপর থেকে আপনি মায়ের সঙ্গেও কথা বলা বন্ধ করে দিয়েছেন। কাজলের কথা শুনে সবাই দুঃখী হয়ে দাঁড়িয়ে থাকে, কিন্তু মদন বাবু রাগ করে মুখ ফিরিয়ে নেয়। বাবা, এভাবে মুখ ফিরিয়ে নিলে চলবে না। আজ আপনাকে আমার সব কথা শুনতে হবে। একটা হিসেব এখনো বাকি আছে বাবা, সেই হিসেবটা করে দিলে তবেই আমরা এই বাড়ি ছাড়বো। কাজলের কথা শুনে সকলে অবাক হয়ে দাঁড়িয়ে থাকে। এমন সময় কাজল তার সন্তানকে লাল দাগের উপর রেখে দেয়। বাবা, এটা আমাদের সন্তান হওয়ার সঙ্গে সঙ্গে আপনার নাতিও। এই শিশুর উপর আমাদের যেমন অধিকার আছে, ঠিক আপনারও তেমনই অধিকার আছে। আপনি নিজের অধিকারের ভাগ এই বাচ্চার শরীর থেকে বার করে নিন। আমরা আপনার ভাগের সম্পত্তি নিজেদের সঙ্গে নিয়ে যেতে চাই না। কাজল এই বলে জোরে জোরে কান্নাকাটি করতে শুরু করে। মেঝের উপর শুয়ে থাকা ছোট শিশুও কান্নাকাটি করতে থাকে। চলো অজয়, আমরা জামা কাপড় প্যাক করে নিই, এবার আমাদের বাড়ি ছাড়তে হবে। কাজল এই বলে অজয়ের সঙ্গে রুমের দিকে যাচ্ছিল। এমন সময় মদন বাবু বাচ্চাটিকে কোলে তুলে নেয়। এরপর অজয় মদন বাবুর কাছে গিয়ে তার পা ধরে ক্ষমা চেয়ে নেয়। আমাকে ক্ষমা করে দাও বাবা, আর কোনোদিন এরকম ভুল করব না। আমি এতটাও নিষ্ঠুর নয় যে এর পরেও নিজের মনকে পাথর করে রাখবো। আমি তোকে ক্ষমা করলাম, এবার এই লাল দাগ মুছে ফেল। মদন বাবুর কথায় সকলে বাড়ির লাল দাগ মুছে দেয়। এরপর সকলে যখন হলরুমে দাঁড়িয়েছিল, এমন সময় রিঙ্কি তার শ্বশুর শাশুড়ি এবং বিক্রমের সঙ্গে সেখানে আসে। এবার সবকিছু ঠিক হয়ে গেছে মদন বাবু, আমরা নিজের বৌমার সঙ্গে খুব সুখে আছি। আরে বাহ, আপনাদের ওই বাড়ির ভাগাভাগি করা লাইনটা দেখতে পাচ্ছি না যে। আমাদেরও সকল সমস্যার সমাধান হয়ে গেছে। বন্ধুরা, আমাদের গল্পের সিরিজ এখানেই শেষ করা হলো। গল্পটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দিও। তোমরা যারা যারা এখনো আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।